4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাধান্য পাবে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা। কোটা বাতিলের এক দফা দাবিতে দুপুরে শাহবাগ থেকে ফার্মগেট সড়ক অবরোধের ঘোষণা আন্দোলনকারী শিক্ষার্থীদের। এবং উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, কুড়িগ্রামে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11:10 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিমানটির। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। চীন সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন। 10 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি কিয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হবে। এই সময় তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকসহ বেশ কিছু নথিতে স্বাক্ষর করা হবে। সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে দুপুরে রাজধানীর শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। 4 ঘন্টার বাংলা ব্লকেট কর্মসূচি পালন শেষে রোববার রাতে এই কর্মসূচি ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার দুপুরে একই দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। গতকাল বিকেলে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়া সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। বন্যা পানি কমলেও উন্নতি নেই দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিপদসীমার উপর দিয়ে এবার প্রভাবিত হচ্ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র নদীর পানি। প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিভিন্ন ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কেউ কেউ উঁচু রাস্তা ও বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও দুর্ভোগে এ জেলার লক্ষাধিক মানুষ। আমাদের বাড়িতে আজ 8-10 দিন থেকে পানি, আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদের মনে করেন খাবার খুবই সংকট দেখা যাচ্ছে, কারণ আমরা হাট বাজার যাইতে পারতেছি না। বাড়ি ঘর দূর সব তলে গেছে। যে আমার কিছু সাহায্য করবে, সাহায্যের কোনো হাত নাই, কোনো ব্যবস্থা নাই। 3 দিন ধরে মানুষ অন্তত না খায় আছে, অনেক লোক না কিছু খানা পাচ্ছে না, বাড়ি হতে পারছে না, খানাও পাচ্ছে না। বাড়ি ঘর ডুবে গেছে, আস্থার মধ্যে আছি। বাড়ির মধ্যে যাওয়ার সমস্যা নাই, খাওয়া খাদ্য খাওয়ার সমস্যা নেই, পর্যন্ত খাই নাই। এদিকে দুধকুমারের পানি বাড়ায় বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে আরও নতুন নতুন এলাকা। পানি প্রবেশ করেছে নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন এলাকাতেও। আরও বাঁধ
আছে আমার ইউনিয়নে ঝুঁকির মুখে আছে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি খুব তাড়াতাড়ি আমাদের বাঁধগুলা মেরামত করে দেওয়ার জন্য। গরু বাছুর ছাগল ভেড়া বহু ভাসি যাবা নাকি, যে বাড়ি ঘর দূর ভাসি যায় উজেন ভাই নদীর পানিতে। এখন মানুষ খুব আতঙ্কে আছে। 8-10 দিন পানিতে আমি খুব সমস্যা পড়েছি, রোগে আমি আক্রান্ত হয়ে আছি। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী। সদাশয় সরকার এর মধ্যে আমাদেরকে 500 মেট্রিক টন চাল এবং 20 লক্ষ টাকা নগদ সহায়তা বরাদ্দ প্রদান করেছেন। স্বাভাবিকভাবে বলা যায় যে ত্রাণ সহায়তার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। আমরা সার্বিকভাবে সদাশয় সরকারের পক্ষ থেকে প্রস্তুত রেখেছি। সুরমা কুশিয়ারার পানি কমলেও অপরিবর্তিত আছে হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি। বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। তবে এখনও জলাবদ্ধ সুনামগঞ্জের পৌর শহরের নিম্নাঞ্চল। অপরিবর্তিত রয়েছে জামালপুরের বন্যা পরিস্থিতিও। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মান ও মর্যাদা ধরে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটির সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। বঙ্গবন্ধু সৈনিক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাত খেয়ে আরও শক্তিশালী করতেই সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় সাভার 19 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের স্বচ্ছতার সহিত সংগঠন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ওনার নামের প্রতি সারা বাংলাদেশের মানুষ নয়, শুধু সারা বিশ্বের মানুষদের সম্মান দেখায়, যে সম্মান প্রদর্শন করে। আমরা আশা করি আপনারা ঢাকা জেলার সৈনিক লীগ কোনোভাবেই জনতার ব্যত্যয় না ঘটে। বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে এই জন্য দেশি বিদেশি অর্থায়নে ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। প্রয়োজনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সংগঠন করেন, প্রয়োজনে বঙ্গবন্ধুর নামে প্রাণ দিতে প্রস্তুত থাকবেন। আপনারা অন্যায় করবেন না এবং কাউকে কোনো অন্যায় করতে দিবেন না, এটা আমাদের প্রতিশ্রুতি থাকবে। পরিচিতি সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগের কোনো নেতাকর্মীদের দিয়ে দল কলঙ্কিত হলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের টঙ্গিপাড়া যদি জন্ম না হয়তো তবে সৈনিক লীগ হয়তো না। তার জন্ম হওয়াতে আজকে আমরা সৈনিক লীগ পেয়েছি। সারা বাংলাদেশে আনাচে কানাচে সৈনিক লীগ পৌঁছে গেছে। ইনশাল্লাহ 2025-এর ভিতরে অনেক সৈনিক লীগ ইনশাল্লাহ আমাদের অন্য অন্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন কোনো আর বিপদ আপদ না আসে, এই 5টি বছর যেন ভালোভাবে চালাতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার একটু পয়রা আল্লাহর কাছে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আগামী দিনে যেন আমরা সৈনিক লীগের কোনো যেন একটি অন্যায় না শুনি, কোনো যেন আমাদের এই সাভার এলাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগ আনাচে কানাচে আমাদের পাশে যে মন্ত্রী সাহেব আছে, এমপি সাহেব আছে, বন্ধু বেনজি ভাই তার কাছেও যাবেন, কিভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় এই সাভার এলাকা থেকে সে চেষ্টা করবেন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 20 আসনের সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধুর নামের সাথে জড়িত সংগঠনের সাথে ঢাকা জেলা সহ সবাই একসাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের পাশে থাকবে। ঢাকা জেলায় আপনার এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যারা আছি, আমরা ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল এমপি মন্ত্রী মহোদয় সবাই মিলে আপনাদের এই সৈনিক লীগের পিছনে আমরা আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা করে যাব। নেতৃত্বটাকে আপনারা যথাযোগ্য
মর্যাদাটা আপনারা দিবেন। হারুন ভাই এখানে আছেন, তার সম্পর্কে তিনি কত বড় মাপের মানুষ সেটা তো তার কর্মদক্ষতা দিয়েই, তার পরিচয় দিয়েই সেটা আপনারা জানতে পারেন। এখন তিনি আসছেন রাজনীতির মাঠে সরাসরি, সবসময় তিনি আছেন আমাদের সাথে। হারুন ভাইয়ের সাথে যখন আমার পরিচয় ছিল না, দেখতাম যে আমি বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা অনুষ্ঠানে হারুন ভাইয়ের ছবি ক্যামেরাতে আসে। তা আমার একটা ছিল যে এই ভদ্রলোক, ওনাকে তো কোনো আওয়ামী লীগের কোনো বড় পদেও দেখতেছি না, কোনো সংগঠনের কোনো বড় পদ উনি নাই, তাহলে ওনার পরিচয়টা কি? সেই 20 বছর আগে আমি জানতে পারছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সিআইপি এবং বারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পাওয়া একজন ব্যক্তি। কাজে তার মতো লোককে আপনারা পেয়েছেন, যিনি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছেন। এর চাইতে বড় সংগঠক আর কে হতে পারে? সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের নেতা হারুন ভাই একটি কথা বলেছে, বঙ্গবন্ধু সৈনিক লীগে যারা করবে কোনো মাদকাসক্তির স্থান নেই। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে ৩য় BSMMU লিভার উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী অধ্যাপক ডক্টর জাফর ইকবাল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখ সহ আরও অনেকে। এর আগে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডাক্তার মামুনাল মাহাতাব স্বপ্নিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন গড়িয়েছে 10ম মাসে। এই দিনে ইসরায়েলি হামলায় আরও 27 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা শহরের পশ্চিমে একটি আশ্রয়স্থলে হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 6 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে। এদিকে গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে 38,153 জনে পৌঁছেছে। গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সালেহ মুজাহিদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লেবু খন্দকার নামে এক গ্রাহকের পক্ষ থেকে নওগাঁ জজ কোর্টের আইনজীবী সাব্বির আহমেদ ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, নোটিশদাতা একজন সহজ সরল ব্যক্তি। তার কারখানায় সিমেন্টের খুঁটি তৈরির জন্য স্থানীয় মেসার্স সর্দার ট্রেডার্সের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনের মাধ্যমে 300 বস্তা সিমেন্টের জন্য 1,54,500 টাকা প্রদান করেন। 2 নম্বর আসামি টাকা গ্রহণ করে শফিকুল ইসলাম ডিলারের মাধ্যমে বাদীর খুঁটি ফ্যাক্টরিতে 300 বস্তা স্টার্ন সিমেন্ট পাঠিয়ে দেন। নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে মোয়াক্কেলের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। হিজরি নববর্ষ উদযাপন মঞ্চ আয়োজিত বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে হিজরি নববর্ষ উদযাপন মঞ্চের
চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু সালেহের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর। এতে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন নজরুল ও মাইজ ভান্ডারী গবেষক রিসার্চ ফেলো ডক্টর সেলিম জাহাঙ্গীর। পরে একটি বর্ণাঢ্য র্যালি প্রেস ক্লাব থেকে বের হয়ে আন্দার কিল্লা মোড়ে এসে শেষ হয়। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও এক। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাধান্য পাবে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা। কোটা বাতিলের এক দফা দাবিতে দুপুরে শাহবাগ থেকে ফার্মগেট সড়ক অবরোধের ঘোষণা আন্দোলনকারী শিক্ষার্থীদের। এবং উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। কুড়িগ্রামের বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।